প্রধানমন্ত্রী হতো তাহলে গ্যাসটাও ফ্রি হয়ে যেত। দিদি আমাদের জন্য যা করেছে, মানে 50 বছরে এরকম কেউ আমাদের করতে পারেনি। নরেন্দ্র মোদী বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে 15 লাখ টাকা দেবে, কে দিয়েছে এ পর্যন্ত? কাম না, ওগুলো সব ভাউতা দিয়েছে, কোনো কিছু একটাই হয়। মোদী সরকার কোনো কিছু করেনি। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, মুইন দিয়েছে, কন্যাশ্রী। এই মুহূর্তে কেউ প্রতিদ্বন্দ্বী আছে বলে আমি মনে করি। যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি নামখানা ব্লকের ফেজারগঞ্জ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছে। মোট 21টি আসনের মধ্যে 20টি আসন তৃণমূল কংগ্রেস এখন, একটা পঞ্চায়েত সমিতি ওই যে সুমন্ত মন্ডল বলে তিনি বিজেপির পক্ষে তিনি জিতেছিলেন। তবে তার কতটুকু পরিচয় আছে বা তার সাগর বিধানসভা, সাগর এবং নামখানা মানুষের কাছে তার কতটা পরিচিত আছে আমার ঠিক জানা নেই। কিন্তু একটা কথা আপনারা জানেন যে বর্তমান ভারতবর্ষের রাজনীতি প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে উন্নয়ন করুক আর না করুক, বাংলার মানুষের কে ভাতে মারবার যে চেষ্টা করছে, পরবর্তীকালে এসআইআর নাম করে, লজিক্যালি ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে মানুষের বৈধ ভোটার যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার দৃঢ় প্রত্যয় বা নিজের প্রতি আস্থা বিশ্বাস নেই। বিগত এটা সবারই আমি 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করছি সচল ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। প্রথম হচ্ছে 2001, তখন হচ্ছে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। সেই সময় 31 বছরের বিধায়ককে হারিয়ে আমি সেদিনকার নির্বাচিত হয়েছি। পরবর্তীকালে নামখানার একটা অংশ কংগ্রেস আছে, তারা 2006 সালে কংগ্রেস সিপিএম এর জোট হওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে ওদের নতুন প্রার্থী হয় মিলন কুমার পূর্বা মহাশয়, তিনি সেদিনকার নির্বাচিত হয়েছিলেন, আমি হেরে গেছি। পরবর্তীকালে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসে, সেই সময় আমি সাগর বিধানসভা নির্বাচন থেকে নির্বাচিত হই প্রায় 8,000 ভোটের কাছাকাছি। পরবর্তীকালে 2016 সালে 2011 সালে আমি নির্বাচিত হই 8,000 ভোটের ব্যবধানে। 2016 সালে আমি নির্বাচিত হই 18,000 ভোট। পরবর্তী 2021 সালে প্রায় 30,000 ভোটের কাছাকাছি ভোটে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে আমি নির্বাচিত হই। রাজনীতিতে উত্থান পতন থাকে। 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক বিভিন্ন মানবিক প্রকল্পের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যখন তিনি কাজ করবার চেষ্টা করছেন, পরবর্তী 2016 সালে ইডি সিডি কে কাজে লাগিয়ে এই তৃণমূল কংগ্রেস দলটাকে কলুষিত করবার চেষ্টা করেছিলেন এবং ভেবেছিলেন যে এবারে আবার ওরা ক্ষমতায় আসে। সে স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়। আর বিজেপির এবারে নির্বাচনী ইস্যু একটি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা, আর ভোট কেটে কি করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যায় তার জন্য আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে নিজেই সহায় করেছে, এবং সুপ্রিম কোর্ট যে বিষয়ে রায় দিয়েছিলেন সেগুলোকে অমান্য করে বর্তমান যিনি নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, তিনি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখিনি কখনো মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পরিবর্তন হয়, ডিজি পরিবর্তন হয়, কলকাতা নগরপাল পরিবর্তন হয়, টানা পরিবর্তন হচ্ছে। এই টানা পরিবর্তনের মধ্যে থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যেন পশ্চিমবাংলার মানে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে বোধহয় নির্বাচন হচ্ছে।
বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে যে ভারতীয় জনতা পার্টি যারা এই এলাকা থেকে নির্বাচিত সাংসদ বা বিধায়ক, তারা কি মানুষের কল্যাণ চায় না? শুধু বিরোধিতার অর্থে বিরোধিতা, শুধু বিরোধিতার অর্থে বিরোধিতা। তবু আপনাকে এই জায়গাতে দাঁড়িয়ে সাগরে, আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত গঙ্গাসাগরের প্রান্তে দাঁড়িয়ে আপনাকে বলছি, চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আবার মমতা ব্যানার্জি 200 অধিক আসন নিয়ে ক্ষমতায় আসবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে সাগর বিধানসভা আমি পুনরায় নির্বাচিত হব। যারা দিল্লির জমিদার এখানে ডেলি প্যাসেঞ্জারি করছে, আবার তাদের ফিরে যেতে হবে 2021-এর মতো। তবে 2021-এর থেকেও আমরা বেশি সংখ্যক আসন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। এখন ওদের ডবল ইঞ্জিন সরকার তো বিভিন্ন রাজ্যে আছে, সেখানে দিল্লিতে 3000 করে দেবে বলে এক মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন তা কথা রাখেন। আজকের শুধু লক্ষ্মী ভান্ডার ভারতবর্ষের বুকে অনন্য নজির সৃষ্টি করেছেন তাই নয়, কন্যাশ্রী থেকে শুরু করে উপশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, মহিলাদের স্বনির্ভর করার যে লক্ষ্য, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাই দিবে অধিকার, রবীন্দ্রনাথের এই শাশ্বত বাণীকে যদি বাস্তবে প্রতিফলন কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বাংলার মানুষ দেখেছে, আজকের ভারতবর্ষের মানুষ দেখছে। আজকে শুধু ভারতবর্ষ না, আপনারা যদি মিডিয়া চ্যানেল দেখে থাকেন, ইন্টারন্যাশনাল বিদেশি পর্যটকরা পর্যন্ত আজকের এই সাগরের পুণ্যতীর্থ বেলাভূমিতে আসছে। গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগর ডেভেলপমেন্ট অথরিটি স্থাপন করে এখানে শুধু পুণ্যতীর্থ নয়, তার সঙ্গে পর্যটনের আবাসে মোড়কে এক নতুন ভাবে ভারতবর্ষের দরবারে, বিশ্বের দরবারে এই গঙ্গাসাগরকে প্রতিস্থাপিত করেছে। মানুষের প্রয়োজনে, মানুষের তাগিদে আজকের সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি আর মানুষের এই ভোটে নামার রাজনীতিতে থাকবেন না বলেছিলেন, কিন্তু সবার অনুরোধে, আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের অনুরোধে আবারও তাকে অবতীর্ণ হতে হয়েছে। উনি ঘরে বসে থাকবেন। আমরা কথা দিয়েছি যে এই আমাদের গঙ্গাসাগর সেতু হওয়ার পরে, সাগরের সার্বিক উন্নয়ন হওয়ার পরে ওনাকে ভোট ক্যাম্পেনিং করতে যেতে হবে না, বাড়িতে বসে থাকবেন। আমরা রেকর্ড মার্জিনে স্বাধীনোত্তর পরবর্তী সময়ে বঙ্কিমচন্দ্র হাজরাকে 50,000-এর বেশি ভোটে জয়যুক্ত হওয়া, এটা শুধু 4 মের সময়ের অপেক্ষা। মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, ওনার যে উন্নয়ন, আমরা সাগর বিধানসভায় লক্ষণীয় উন্নয়ন, এই উন্নয়নের উপরে আমরা উন্নয়নের পথ দেখে আমরা মিনিমাম 40 থেকে 45,000 ভোটে জিতব। আশাবাদী এবং ভোটের পরে আপনারা মিলিয়ে নেবেন। প্রথম সমস্যা ছিল যোগাযোগ ব্যবস্থা। আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্বল ছিল, নদী পেরিয়ে যাওয়া, একটা নির্দিষ্ট টাইমে একটা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া। আমাদের সেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে এখানে এসে ঘোষণা করেছিল যে গঙ্গাসাগর ব্রিজ হবে, এবং আমাদের মন্ত্রী মহোদয় বঙ্কিমবাবু তার চেষ্টায়, মমতা ব্যানার্জির সহযোগিতায় আমরা ব্রিজ হচ্ছে। 3টে বছর পর আমরা আশাবাদী যে ব্রিজ কমপ্লিট হচ্ছে, আমরা ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে আমাদের সাগর দ্বীপবাসী। শুধু সাগর দ্বীপ নয়, আমাদের এখানে একটা বড় গঙ্গাসাগর মেলা হয়, তাতে আমাদের দেশের মানুষ বিভিন্ন রাজ্য থেকে আসে তীর্থস্থানে, তাদেরও যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে। যেটা ছিল যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, ওই কথাটা আর থাকবে না। আসবে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও তীর্থ বারবার। এটাই আমাদের পরবর্তী আমাদের লক্ষ্য। এবং এছাড়া উন্নয়ন দেখুন, উন্নয়ন যা করে দিয়েছে, 40 বছরের উন্নয়নে যদি দেখা যায়, মানুষ ভুলে গেছে 40 বছরের কথা। কেউ মানে উন্নয়ন দেখে সব ভুলে গেছে। আর বর্তমান যারা বিরোধিতা করছে, আমি বলি উন্নয়ন নিয়ে যদি বিরোধিতা করে, মমতা ব্যানার্জির যে স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা দিয়েছে, ওদের চোখগুলোকে ভালো করে সারিয়ে আনতে বলুন, আনলে দেখতে পাবেন উন্নয়ন কোথায় হচ্ছে। ওই টাকায় সারিয়ে উন্নয়নটা দেখতে পাবে, না হলে ওরা ওই ভক্তের টাকা, মানে মোদির টাকায় চশমা পড়লে ওটা কোনোদিন দেখতে পাবে। এই যে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত স্কুলগুলোকে দেখলে মনে হবে কলেজ, কলেজকে দেখলে মনে হবে ইউনিভার্সিটি। আমাদের সাগরে আপনার 361টা রয়েছে, আইসিডিএস সেন্টার রয়েছে, এবং 59টি এসএসকে রয়েছে, 34টি হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, একটি আইআইটি কলেজ রয়েছে, ইন্টিগ্রেটেড মডেল স্কুল রয়েছে, বিজ্ঞান সায়েন্স মানে আমাদের যে সাগর মহাবিদ্যালয়, এখানে আমাদের সায়েন্স স্কিল আনা হয়েছে। তা এমনি করে সাগরের শিক্ষিতের হার 99.5, মায়েদের শিক্ষিতের হার 68.5। সাগরের মায়েরাও আজকে সমানভাবে তারা যেসব সুযোগ পাচ্ছে, ধারা প্রকল্পে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন ভাবে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আজকে সেই জায়গাতে দাঁড়িয়েও
মায়ের পক্ষে রাখা। তারা চায় আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ এলাকার বাসিন্দা। রাস্তায় এসেছেন নাকি? বাজারে এসেছে। বাজারে এসেছে? হ্যাঁ। বলি সামনে তো ইলেকশন। হ্যাঁ। কাকে চাইছেন? আমাদের বঙ্কিমবাবুকে চাইছি, মন্ত্রী। বঙ্কিমবাবু তৃণমূল কংগ্রেস করেন। হ্যাঁ। তৃণমূলকেই চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন বঙ্কিমবাবুকে দরকার কেন? বঙ্কিমবাবু যে উন্নয়ন করেছে, রাস্তাঘাট, হ্যাঁ, আমাদের নদী বাবনডারির কাজ যেভাবে দিকে দিকে উন্নয়ন হচ্ছে, ছোটোখাটো রাস্তাগুলো মানে যেগুলো মাটির ছিল সেগুলো ঢালাইতে পরিণত হয়েছে এবং ভালো কাজবাজ হয়েছে। কাকে চাইছেন? আমি দিদিকেই চাইছি। দিদিকে চাইছেন? হ্যাঁ। কেন? দিদি আমাদের অনেক উপকার করেছে, তাই দিদিকে চাইছি। কেননা দিদি দিদি আসতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। আমরা যে ব্রিজের উপরে দাঁড়িয়েছি, দিদি আসতে এই ব্রিজটাও হয়েছে। আমরা দিদির কাছ থেকে অনেক উপকার পেয়েছি। ওটা মানে ভোট নেওয়ার জন্য এখন অনেক কিছু বলবে, চাকরি দেবে, দিয়ে দেখাক। আগে তো দিক, দিয়ে দেখাক, তারপরে। তাহলে কোনটা চান? এই যে ভাতা পাচ্ছেন এটা ভালো, না ওই চাকরি পাচ্ছেন সেটা ভালো? আমরা ভাতায় পাচ্ছি, ওটাই ভালো। দিদি থাকলে আগামী দিনে আমরা চাকরি পেতে পারি। তা এই যে রেশন কি পাচ্ছেন? হ্যাঁ, রেশন পাচ্ছি। বিনামূল্যে না পয়সা দিতে হয়? না, বিনামূল্যে। বিনামূল্যে? হ্যাঁ। গ্যাস কত টাকা এখন দাম? গ্যাসের দাম 1100। দিদি যদি প্রধানমন্ত্রী হতো তাহলে গ্যাসটাও ফ্রি হয়ে যেত। তাহলে দিদিকে কি প্রধানমন্ত্রী রূপে দেখতে চান? হ্যাঁ, আমি দিদিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। দিদিকেই চাই। দিদিকে চাও? হ্যাঁ। দিদি আমাদের জন্য যা করেছে, মানে 50 বছরে এরকম কেউ আমাদের করতে পারেনি। হ্যাঁ, আমরা চাইবো আমরা যতদিন আছি, আমরা কেন, আমাদের 100 বছর আরো 100 বছর থাকুক না। দিদি দীর্ঘায়ু, আমরা স্বাধীনে আছি। দাদা এলে আমাদের একদম অবস্থা খবর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, রাস্তায় বেরোনটাই দায় হয়ে পড়বে। মানে আমরা যেরকম এখন আছি। আচ্ছা, যে মোদি বলেছিল যে 2 কোটি বছরে চাকরি দেবে, কটা চাকরি দেবে? দেবে বলেছে, দিয়ে দেখাক তো। 10টা দিক, 2 কোটি না, 10টা দিয়ে দেখাক। আমরা তো বেকার ঘুরছি। এখন কেন আমাদের চা দোকান করতে হচ্ছে? আমরা তো 2 অক্ষর পড়েছি। কেন আমাদের মানে আর্থিক অবস্থা এতটা খারাপ? এই 10টা দিয়ে দেখাক না। দিদি তো 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দাদা তো 3,000 টাকা দিয়ে বলছে। 2,000 দিয়ে দেখাক তো। আমাদের সাগরের দিক না, 50টা দিক। তারপরে 5,000টা ভোট আমি ওদের কালেকশন করে দেবো। আগে 50টা দিয়ে দেখাক তো। এই যে নরেন্দ্র মোদী সরকার বলছে বাংলায় জিতলে বলে চাকরি দেবে। বলবে, কিন্তু করে দেখাবে না। দিদি সেটা করে দেখাচ্ছে। আমরা চাই না, আমরা একদম সুরক্ষা নেই। এখন যেভাবে স্বাধীনভাবে বেরোচ্ছি, যখন বামফ্রন্টের আমলে আমরা ল্যাটিন ঘরে লুকিয়ে থাকতাম আমাদের ছোটবেলায়, এখন যেভাবে স্বাধীনতার বাইরে বেরোচ্ছি, ঘুরে চলাফেরা করতে পারছি, একদম ফ্রি স্বাধীনতা। আমার মনে হয় মোদি এলে মানে বামফ্রন্টের থেকে আরো খারাপ অবস্থা হবে। আমরা মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে পারবো, নিজেদের নিরাপত্তা থাকবে না, মেয়েদেরকে নিয়ে কোথায় বেরোবো? 30 তারিখে আমাদের তো নির্বাচন, ভোট। আর সামনে তো দেখছি বিজেপিরাও তো আসছে, সিপিএম তৃণমূলও আছে, সব প্রার্থী জানাচ্ছে। তাদেরকে আমরা পছন্দ করি না। আমরা তৃণমূলকে এই দীর্ঘ 11 সাল থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি। বর্তমান দেখছি এখন তৃণমূল সরকার, দিদি যা কাজ করছে আমাদের গ্রামে কি শহরে কি সবার মুখে ভালো। সেই জন্য দিদিকে আমরা পছন্দ করি। কৃষক বন্ধুর কাছ থেকে যাবতীয় যা তার যে 100 দফা দাবি কর্মসূচি, তাতে দিদি তো পূরণ করছে, এমন তো বাকি নেই কারো। মানে রেশনের ব্যবস্থার কাছ থেকে, ছেলেদের পড়াশোনার কাছ থেকে, প্রসূতি মায়েদের কাছ থেকে যাবতীয় যা সমস্ত দিদি বহন করছে। 100 দিনের কাজের টাকা মোদী সরকার তো বন্ধ করে দিয়েছে। এখন 100 দিনের টাকা দিদি পূরণ করেছে, কিন্তু মোদি তো দেয়নি এ পর্যন্ত। তাহলে আমরা তাকে ভোট দেবো কিসের জন্য? কিসের জন্য ভোট দেবো আমরা? কিসের জন্য ভোট দেবো বলুন? রাস্তাঘাটের কাছ থেকে যাবতীয় যা আমাদের কোনো তো অসুবিধা নেই, সব তো পাকা রাস্তা হয়ে গেছে। স্কুল ছেলেদের বিনা পয়সায় খাচ্ছে যাচ্ছে, আরো জামা প্যান্ট, স্কুলের ব্যাগ, জুতো সমস্ত দিচ্ছে, বই ফ্রি দিচ্ছে। আমাদের অসুবিধা কি? আমরা তো মানে বলতে গেলে আমরা তো দিদির এতে আমরা বেঁচে আছি। তাই নরেন্দ্র মোদীর কথা ছাড়ো। নরেন্দ্র মোদী বলেছিল, প্রস্তুতি দিয়েছিল যে 15 লাখ টাকা দেবে, দিয়েছে এ পর্যন্ত? কার দেয়নি তো। দরকার নেই, না দরকার নেই। মন্ত্রী আমাদের দরকার নেই, ওই প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই। আমাদের দেশে ক্ষতি করছে। আজকে গ্যাসের দাম বাড়লো কেন? সমস্ত জিনিস বাড়ছে। মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা যদি 100 দিনের কাজে না পাই, আমাদের বাইরে যেতে হচ্ছে। এদেরই জন্য বাইরে যেতে হচ্ছে। আজকের বেকার ছেলে এখন রাস্তাঘাটে ঘুরছে, বাইরে গেলে আবার বাংলা কথা বললে আবার মারামারি, খুন খোলা আছে। কি বলবেন নরেন্দ্র মোদী সরকারের জন্য? ও আমরা পছন্দ করি না।
আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।